মাস্টার্স না করেও কি পিএইচডি করা সম্ভব? 4 বছরের যারা গ্র্যাজুয়েশন পড়ছো তারাও কি নেট সেট পরীক্ষা দিতে পারবে? এবং যদিও বা দিতে পারে তাহলে ঠিক কত পার্সেন্টেজ নাম্বার লাগবে তাদের ক্ষেত্রে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ আমরা যদি বলি যে 2 বছরের যারা মাস্টার্স করে, 3 বছরের যারা গ্র্যাজুয়েশন করে, সেই প্রথাগত নিয়মের মধ্য দিয়েও নেট সেট পাস করা যায়, গবেষণা করা যায় এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায়। তার বাইরে এখন যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছে তারা কি করবে? এই দুটো বিষয়ই একসাথে এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। তাই তোমারও লক্ষ্য যদি হয় পিএইচডি করা, একজন গবেষক হওয়া, অথবা নিজেকে কলেজের অধ্যাপক হিসেবে দেখার, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সব ব্যাপারটা আলোচনা করব। নমস্কার, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে বা তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে আজকে আমরা মূল বিষয়টা কি শুরু করি। প্রথমেই যদি আমরা একটু বলে নিই যে দেখো, নেট হচ্ছে ইউজিসি নেট, যেটা আমরা জানি, এবং হায়ার এডুকেশনের সাথে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের গর্বের বা গৌরবের। ফলে নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, আর ডব্লিউবি সেট যেটা, সেটা স্টেট এলিজিবিলিটি টেস্ট। তোমরা কম বেশি এই বিষয়টা সকলে জানো। নেট কোয়ালিফাই করলে তুমি অল ইন্ডিয়া সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে গবেষক এবং তারই সাথে অধ্যাপক হওয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? আর সেটের ক্ষেত্রে তুমি যদি সেট কোয়ালিফাই করো, সেক্ষেত্রে তোমার রাজ্য অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সমস্ত জায়গায় গবেষক এবং তার সাথে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি এলিজেবল। এবার এখন একটা নতুন বিষয় এসেছে, সেটা হচ্ছে অনলি ফর পিএইচডি অ্যাডমিশন। সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, আসবো ব্যাপারটায়। নেটের কি ব্যাপার? প্রথমে হচ্ছে ইউজিসি নেটের 3টি বিষয় আছে, ঠিক আছে? তুমি যদি জেআরএফ কোয়ালিফাই করো তাহলে তুমি পিএইচডি করতে সুযোগ পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য সুযোগ পাচ্ছ, এবং তারই সাথে তুমি যখন পিএইচডি করবে, পিএইচডি করতে করতে তুমি 37,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। ঠিক আছে? এরপর কি আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ শুধুমাত্র লেকচারারশিপ, যেটা এলএস, সেটা তুমি যদি কোয়ালিফাই করো সেক্ষেত্রেও তুমি কি করবে, পিএইচডি ভারতবর্ষের সব জায়গায় করতে পারবে। এটা আমি বলেছি, সেটা জেআরএফ পেলেও তাই। এবং কলেজে পড়ানোরও সুযোগ পাবে, পিএইচডি করারও সুযোগ পাবে, এবং তার পাশাপাশি তুমি যদি শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন অনলি কোয়ালিফাই করো, 3টে বলেছে, আলাদা আলাদা এখন ক্রাইটেরিয়া আছে, তাহলে তুমি পিএইচডি ভর্তি হতে পারবে আর তোমাকে এন্ট্রান্স পরীক্ষার কোনো কিছু দিতে হবে না, শুধু তুমি পিএইচডি তে ভর্তি হতে পারবে। ঠিক আছে? এক্ষেত্রে তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আর এলিজেবল নও। কিন্তু তুমি জেআরএফ পেলে এবং তার সাথে তুমি যদি এলএস পাও, জেআরএফ নাও পাও, শুধু যদি এলএস কোয়ালিফাই করো, তাহলেও তুমি কিন্তু সমস্ত কলেজে পড়ানোর জন্য এলিজেবল এবং পিএইচডি করার জন্য। ক্লিয়ার? এখন ব্যাপার হচ্ছে, তাহলে কি এটা 4 বছরের সকলের জন্য? না, সেখানে একটা না আছে, বলছি, সেটা আসবো। দেখো, প্রথমেই যে বিষয়টি কি আছে, শুধুমাত্র স্নাতকের পর কি নেট এক্সাম দেওয়া যাবে, পিএইচডি করা যাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যাবে? এটা যারা 4 বছরের জন্য 4 বছরের ইউজি করছে তাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে অবশ্যই স্নাতক, অথবা তুমি স্নাতক পড়তে পড়তে নেট পরীক্ষা দিতে পারবে ফাইনাল ইয়ারে। ঠিক আছে? স্নাতক তোমার যদি 4 বছরের হয়, তুমি ফাইনাল ইয়ারে নেট পরীক্ষা দিতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? তোমার 1 বছরের মাস্টার্স তোমাকে করতে হচ্ছে না, তুমি 4 বছরের গ্র্যাজুয়েশন পড়ছো, তুমি ফাইনাল ইয়ারে দিতে পারবে নেট পরীক্ষা। চলো, পিএইচডি করা যাবে? হ্যাঁ, করা যাবে। পিএইচডিও তুমি করতে পারবে, তুমি যদি মাস্টার্স নাও করো তুমি কিন্তু পিএইচডি করতে পারবে। ক্লিয়ার? তোমাকে মাস্টার্স করতে লাগবে না, তুমি পিএইচডি করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলেও তুমি পার্সুইং হলেও ফাইনাল ইয়ারে নেট পরীক্ষা দিতে পারছো। সেই নেট পরীক্ষার নাম্বার বা
তুমি যদি কোয়ালিফাই করো, তুমি যদি জেআরএফ পাও, সেই বা তুমি যদি পিএইচডি অনলিও পাও, সেটা দিয়েও তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, পিএইচডি করতে পারবে। তারপরের কথা কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি হওয়া যাবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যাবে না, কিন্তু তুমি পিএইচডি করতে পারবে। কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যাবে যখন তুমি পিএইচডি করে ফেলবে, তারপর তুমি এলিজেবল হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দেওয়ার। ক্লিয়ার? আমি এদিকে গ্র্যাজুয়েশন পড়ছি, মাস্টার্স করব, আমি যেমন নেটকে টার্গেট করব, বা যদি মাস্টার্স আমি নাও করি কোনোভাবে, আমি পিএইচডি টার্গেট করব, পিএইচডির পর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব। আর যারা 2 বছরের মাস্টার্স করেছো তাদের ক্ষেত্রে বলছি, তাদেরও এরকম একটা বিষয় এখন দেখা দেয় যে এসএলএসটির সামনে আসবে, আবার নেটটাও আমি পাস করে থাকতে চাই বা সেটটা পাস করে থাকতে চাই। সেক্ষেত্রে আমার সুবিধা কি হবে? সেক্ষেত্রে আমার সুবিধা হবে, আমি তো কলেজের চাকরির জন্য এলিজেবল, আমি স্কুলের চাকরির জন্য এলিজেবল। যেটা আগে পাবো সেটা আগে নেব, পরেরটা পরে। আমি স্কুলে একটা পেয়ে গেলাম, তারপর আমি সিএসসির জন্য প্রিপারেশন নিই না, অসুবিধা তো নেই, তারপর কলেজে পেলে আমি স্কুলেরটা ছাড়তে পারবো। ক্লিয়ার বিষয়টা? তাই এই ব্যাপারটা বলছি, ঠিক আছে? তাহলে যদি আমি স্কুল টিচারদের ধরি, সেক্ষেত্রে আমাদের কি কি করতে হয় 9-10 এর ক্ষেত্রে? দেখো, গ্র্যাজুয়েশন করতে হয়, তার সাথে বিএড লাগে, বিএড, ঠিক আছে, 9-10 টিচারদের ক্ষেত্রে। আবার যদি আমি বলি 11-12 এর টিচারদের ক্ষেত্রে, গ্র্যাজুয়েশন, এমএ, এমএসসি, এমকম যাই হোক, তার সাথে বিএড। গ্র্যাজুয়েশন তারপর এমএ, এমএ কিন্তু এখানে লাগবে, এমএ বা এমএসসি বা এমকম যাই হোক, সেটা কিন্তু মানে পিজি লাগবে, পোস্ট গ্রাজুয়েট, তারপর বিএড। এটা তোমার আছে ধরে নিচ্ছি আমি, এবং তুমি গ্র্যাজুয়েশনের জন্য এলিজেবল, মানে তুমি 9-10 এর জন্য এলিজেবল, তোমার গ্র্যাজুয়েশনও আছে। আবার তোমার যদি মাস্টার্স থাকে তার জন্য তুমি এলিজেবল। এটা যারা একেবারে 2 বছরের এমএ করে, ঠিক আছে, 2 বছরের এমএ, তার সাথে 3 বছরের গ্র্যাজুয়েশন, তাই তো? এইটা 5 বছরে যাদের এতদিন ধরে যেভাবে সিস্টেম আসছিল সেইভাবে যারা করে তাদের জন্য, ওকে। কিন্তু এখানে যারা এখন গ্র্যাজুয়েশন করছো, তোমাদের ফাইনাল ইয়ার চলছে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কেন বলছি? দেখো, তোমার গ্র্যাজুয়েশন থাকছে, তারপর তুমি বিএড করে নিচ্ছ, যাদের 4 বছরের গ্র্যাজুয়েশন যারা পড়ছো, তারাও যদি বিএড করো গ্র্যাজুয়েশনের পর, তার সাথে এখানে তুমি বিএড করছো, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে 4 বছর, ঠিক আছে, 4 বছর, তার সাথে তোমার বিএড হয়ে যাচ্ছে। এরপর যদি পরবর্তী পদক্ষেপটা তুমি যদি রাখো, সেটা হচ্ছে তোমার বিএড পড়তে পড়তেই আমি ধরে নিচ্ছি তুমি নেট পড়তে পারছো, নেট বা সেট যা হোক, তুমি একটা কিছু কোয়ালিফাই করলে, তুমি একটা কোয়ালিফাই করার পর তারপরেই তুমি পিএইচডি করছো, ঠিক আছে, তুমি পিএইচডি করতে পারছো, এবং পিএইচডি করলেই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজেবল, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে তোমার একই সাথে এক হচ্ছে তুমি স্কুলের চাকরির জন্য বা শিক্ষক হওয়ার জন্য এলিজেবল হলে, তোমার গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, এবং তুমি তার সাথে বিএড আর নেট যদি একসাথে পড়তে পারো, তোমার 1 বছর কিন্তু বেঁচে যাচ্ছে এখানে। কারণ এখানে তো 1 ইয়ারের মাস্টার্স লাগে, তাই তো? 1 ইয়ারের মাস্টার্স, সেটা কিন্তু তোমার বেঁচে যাচ্ছে, এটা কিন্তু লাগছে না আর। এটা তোমার নাও যদি থাকে অসুবিধা নেই, তুমি সেই 1 বছরে তো তুমি 2 বছরের বিএড করে নাও, একই সাথে তুমি নেটের প্রিপারেশন নিতে থাকো, নেট বা সেট। যেই তুমি কোয়ালিফাই হয়ে গেলে তুমি একদম সিধা পিএইচডি করছো, পিএইচডির পর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ারও জায়গা পাচ্ছ, এবং তোমার পিএইচডি হয়ে গেল, তুমি ডক্টরেট পেয়ে গেলে, তার সাথে তোমার স্কুলের চাকরিও আছে, মানে সবটা তোমার হাতের মুঠোয় আছে যারা এখন গ্র্যাজুয়েশন করছো, ঠিক আছে? আমার অনেকটা সময় বেঁচে গেল, তাই তো? এবার কি কলেজ প্রফেসরদের ক্ষেত্রে কি হচ্ছে, গ্র্যাজুয়েশন যাদের 3 বছরের আগে যেভাবে প্রথাগত যে বিষয় আছে, তারা যেরকম ভাবে গ্র্যাজুয়েশন করে 3 বছরের গ্র্যাজুয়েশন, মাস্টার্স 2 বছরের, তারপর নেট সেট কোয়ালিফাই করছে, তারপর পিএইচডি করছে, এবং তুমি নেট সেট কোয়ালিফাই করলেই কিন্তু এলিজেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, ঠিক আছে? নেট সেট কোয়ালিফাই করলেই তুমি এলিজেবল ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, ওকে। তাহলে তোমার নেট সেট কোয়ালিফাই হলো, তারপর তুমি পিএইচডিও করতে পারো, এবং তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সম্পূর্ণ যত যেখানে বিজ্ঞপ্তি বেরোবে, ফলে সিএসসির জন্য তুমি এলিজেবল, আবার তুমি পিএইচডিও করতে পারছো, একই ব্যাপার দুটো,
ঠিক আছে? তুমি পিএইচডিও করো, এদিকে ইন্টারভিউ দাও, তুমি চাকরি পেয়ে গেলেও পিএইচডি করতে পারবে, সমস্যা নেই। এরপর দেখো একটা বিষয় কি, যে মানে যে শিক্ষাগত যে যোগ্যতা আমাদের লাগে নেটের ক্ষেত্রে, নেট যে পরীক্ষায় তুমি বসবে বা সেট পরীক্ষায় বসবে তার ক্ষেত্রে প্রথাগত মাস্টার্স ডিগ্রি অনুযায়ী যারা 2 বছরের মাস্টার্স ডিগ্রি করেছে বা তার সমতুল্য কোনো ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে 55% মাস্টার্সে নাম্বার লাগে, এটা ইউআরদের ক্ষেত্রে। এবার ইউআরদের ক্ষেত্রে এটা লাগে, কিন্তু বাকি যেরকম সংরক্ষণের অনুযায়ী যে নাম্বারের ছাড় আছে সেটা আছে এক্ষেত্রেও, ঠিক আছে? এসসি এসটিদের যেমন 50% নাম্বার লাগে। এবার কি নতুন 4 বছরের যারা ইউজি মানে যারা এনইপি 2020 অনুযায়ী এখন পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র জেআরএফ আর পিএইচডির জন্য তারা প্রযোজ্য। এই জন্যই বললাম, কারণ তুমি যদি এইখান থেকে সিধা ভাবো আমি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাব, না হবে না তো। কারণ হচ্ছে তোমার এই জায়গাটা একটুখানি বিষয় আছে, সেটা হলো আমি ধরে নিচ্ছি, আচ্ছা তোমার 4 বছরের গ্র্যাজুয়েশন, আমি ধরছি এটা 4 ইয়ার্স, এর সঙ্গে সঙ্গেই তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে এই সময়ই তুমি একই সাথে নেটও কোয়ালিফাই করতে পারো, তোমার লাগবে না অন্য কিছু, মাস্টার্স লাগবে না, এবং এরপরই তুমি পিএইচডি তে ঢুকে যেতে পারবে, ঠিক আছে? পিএইচডি করার পরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফলে এই জায়গাটা তুমি যদি 4 বছরের গ্র্যাজুয়েট হও, এখন পড়ছো, তুমি মাস্টার্স তোমাদের 1 বছরের, যদি তুমি না করো অসুবিধা নেই, তোমার 1 বছর সময় কিন্তু বেঁচে যাবে। 4 বছরে তুমি যদি হও, তুমি যদি পড়তে পড়তে কোয়ালিফাই করো, তোমার তার পরবর্তীতে যদি ধরে নিয়ে আমি তোমার কমপ্লিট হয়ে গেল, তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করছো পিএইচডি কোথাও ঢুকে গিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি জেআরএফ পাবে, পিএইচডি পাবে, কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে পারবে না। ক্লিয়ার? এরপর সরাসরি গবেষণায় প্রবেশ করতে পারবে, এবং এই যে 4 বছর ইউজি, এমএ লাগছে না আমার, পিএইচডি এবং তুমি জেআরএফ এর স্টাইপেন্ড পাচ্ছ। এবার ইউআর আর ইডব্লিউএস দের ক্ষেত্রে যেটা নাম্বার লাগে 4 বছরের গ্র্যাজুয়েটদের 75% বা সমতুল্য গ্রেড, 75% মানে 75% আমার নাম্বার লাগবে যারা ইউআর, এবং একই সাথে সংরক্ষিত হলে 70%, যেটা 55 লাগতো সেটা এক্ষেত্রে লাগছে 75, ঠিক আছে? কারণ তোমার গ্র্যাজুয়েশন অনুযায়ী। এরপর কি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে স্নাতক যে বিষয়ই হোক না কেন, যাদের 4 বছরের গ্র্যাজুয়েশন, তাদের স্নাতক বা গ্র্যাজুয়েশন যেই বিষয়ের ওপরই হোক না কেন, আপনি যে বিষয়ে পিএইচডি করতে চান সেই বিষয়ে নেট পরীক্ষা দিতে পারবেন। ফলে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি যে বিষয়টার উপর পিএইচডি করতে চাও তার সেই অনুযায়ী তুমি চুজ করতে পারবে তোমার বিষয়, ঠিক আছে? এটা যেমন তোমার যেই বিষয়েরই হোক না কেন স্নাতক, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, মাস্টার্স করতে গেলে সেখানে তুমি স্নাতকের বিষয়ের উপর মাস্টার্স করছো, এবং তার পরবর্তীতে যেমন নিয়ম আবার সেই হিসেবে নিয়মটা এগোবে, ঠিক আছে? এরপরে কি আছে দেখি আমরা, সেটা হচ্ছে সময়ের যে বাধ্যবাধকতা। দেখো, জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে মাস্টার্স পড়তে পড়তে নেট পাস করা যায়, ঠিক আছে? অর্থাৎ জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এটা কি বলেছি আমি, সেটা হচ্ছে যে যদি তুমি মাস্টার্স পড়তে পড়তে নেট পাস করতে পারবে, আর সেটাও কিন্তু ভ্যালিড, ঠিক আছে? কারণ অনেকের হয় কি যে মাস্টার্স পড়তে পড়তে কি আদৌ নেট আমি কোয়ালিফাই করলাম, কিন্তু আমি কি সেটার জন্য আমি সেই সার্টিফিকেটটাকে কাজে লাগাতে পারবো? সেটা কি কি বিষয়, সেটা হচ্ছে তোমার রেজাল্ট বেরোনোর ঠিক 2 বছরের মধ্যে নির্দিষ্ট নম্বর সহ মাস্টার্স সম্পূর্ণ করতে হবে। রেজাল্ট বেরোনোর পর, ঠিক আছে? রেজাল্ট বেরোনোর ঠিক 2 বছরের মধ্যে। ফলে এটা ক্লিয়ার, মাস্টার্স করতে করতে তুমি নেট পরীক্ষা দিতে পারো, কিন্তু তোমাকে তারপর 2 বছরের মধ্যে কিন্তু এটাকে পুরোপুরি তোমার নির্দিষ্ট নম্বর সহ সম্পূর্ণ করতে হবে, তারপরই তুমি সেটাকে ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে কি বিষয়টা, এটা তো গেল আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর জেআরএফ এর ক্ষেত্রে। তুমি ধরো জেআরএফ কোয়ালিফাই করেছো কিন্তু তোমার মাস্টার্স কমপ্লিট হয়নি, কিন্তু তুমি জেআরএফটা তখন থেকেই তোমার কার্যকরী হবে। তুমি তারপর 2 বছরের মধ্যে যদি মাস্টার্স যে নম্বর দরকার পড়ে সেটা তুমি যদি পাও, সেই অনুযায়ী তুমি সাবমিট করবে, তারপর থেকে তুমি কার্যকরী হবে। ঠিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেও তাই বিষয়, ঠিক আছে? এরপর আমার পিএইচডির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা বিষয়, কারণ এক্ষেত্রে রেজাল্ট বেরোনোর ঠিক 1 বছরের মধ্যে নির্দিষ্ট নম্বর সহ ডিগ্রি কিন্তু সম্পূর্ণ করতে হবে, নির্দিষ্ট নম্বর সহ ডিগ্রি সম্পূর্ণ করতে হবে 1 বছরের মধ্যে, ঠিক আছে? এবার বয়স সীমা দেখো, যেমন আমরা জানি যে এলএস এর কোনো বয়স সীমা নেই,
কিন্তু জেআরএফ এর বয়স সীমা আছে। ছেলেদের ক্ষেত্রে জেআরএফ এর বয়স সীমা কত? 30 বছর সর্বোচ্চ, মেয়েদের ক্ষেত্রে 35, ঠিক আছে। এবার এক্ষেত্রেও কিন্তু তোমাদের যে রিজার্ভেশনের জন্য যে ছাড় সে অনুপাতে ছাড় আছে, ঠিক আছে। তারপর কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অনলি পদের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, ঠিক আছে। তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি যখন ইচ্ছা বসতে পারো। দেখবে যখন ফর্ম ফিল আপ করতে হয় তোমাদের, যখন যারা ফর্ম ফিল আপ করবে বা আগে যারা করে ফেলেছো তারা দেখেছো এটা, যে যখন আমরা দেখি কি যে 3টি বিষয় থাকে। একটা হচ্ছে যে যেরকম জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরকম ভাবে ভাগ থাকে। তো জেআরএফ তোমার বয়স থাকলেই তুমি ওটা টিক মারবে, ঠিক আছে। এই হলো আমাদের বিষয়। যারা গ্র্যাজুয়েশন 4 বছরের করছো তাদের জন্য এই বিষয়টি বেশি করে আজকে বললাম, কারণ আমরা প্রত্যেকেই জানি মাস্টার্স 2 বছরের, 3 বছরের গ্র্যাজুয়েট মানে একদম প্রথাগত যে সিস্টেম, তারপর নেট সেট এবং পিএইচডি, তারপর একই সাথে পিএইচডি অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এভাবে হওয়া যায়। কিন্তু যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো তারা কিন্তু ফাইনাল ইয়ারে, মানে গ্র্যাজুয়েশনেরই ফাইনাল ইয়ারে তোমরা নেট পরীক্ষা, সেট পরীক্ষা দিতে পারবে। নেট সেট কোয়ালিফাই হয়ে গেলে পিএইচডি করছো, পিএইচডির পরে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল। ফলে তোমার মাস্টার্সের 1 বছর কিন্তু বাঁচছে, না করলেও হবে, অসুবিধা নেই কোনো কিছুতে। তোমার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জায়গা থাকে তুমি পাচ্ছ সেটা। আবার তোমার যদি স্কুলে 9-10 এর তোমার যদি টার্গেট হয়, সেটাও তুমি যদি বিএডটা করে রাখো, তোমার 2টো জায়গা খোলা থাকছে। ওকে, ক্লিয়ার বিষয়টা? এবার দেখো, আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে নেট সেট কিন্তু একটা গৌরবের বিষয়। তুমি যদি কোয়ালিফাই করো, আমাদের হায়ার এডুকেশনের জন্য, গবেষক হওয়ার জন্য, অধ্যাপক হওয়ার জন্য নেট সেট একটা, মানে কি বলবো, একটা হচ্ছে সব থেকে চমৎকার একটি আমাদের সার্টিফিকেট, যেটা আমাদের একই সাথে গৌরবেরও এবং একই সাথে প্রয়োজনীয়। না হলে আমরা এই যে স্টেজটা না অতিক্রম করতে পারলে ওই দিকের স্বপ্নটাকে দেখবো না। এবার ব্যাপার, তাহলে যারা এই নেট সেটের স্বপ্ন দেখছো বা নেট সেট পেলেই পিএইচডি পাবে, এইটা যাদের স্বপ্ন এবং যাদের ডক্টরেট বা নিজের গবেষণাকে প্রাধান্য দেওয়ার স্বপ্ন আছে, তাদের জন্য নেট সেটের বিকল্প কিছু হয় না পরীক্ষা, ঠিক আছে। এবং অনেকেরই উদ্দেশ্য থাকে, আমি স্কুলে এখন আপাতত পড়াচ্ছি, আমি কিন্তু অধ্যাপকই হতে চাই। তাদের ক্ষেত্রেও একই কথা, নেট সেট ছাড়া কিন্তু উত্তীর্ণ হওয়া যাবে না ওই জায়গাটায়। এবার বিষয়, বৈঠক ইনস্টিটিউশনে প্রত্যেকটি সাবজেক্টের, ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, প্রত্যেকটি সাবজেক্টের নেট সেটের ডিসেম্বর 2026কে কেন্দ্র করে অ্যাডমিশন চলছে। সেটও আছে, নেটও আছে। ডিসেম্বর কিন্তু খুব ভাইটাল, কারণ ডিসেম্বরে নেটও আছে, সেটও আছে। তুমি একই প্রস্তুতিতে দুটো ক্লিয়ার করে ফেলতে পারো, ঠিক আছে। ফলে খুব সিরিয়াসলি যারা পড়াশোনা করছো তারা যদি চাও, বৈঠক ইনস্টিটিউশনের গাইডেন্স তোমাদের প্রয়োজন, কারণ আমাদের এখান থেকে বহু বছর ধরে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতি বছর বছর পাশ করে বেরোচ্ছে এবং বড় বড় জায়গায় তারা পিএইচডি করছে, আইআইটিতে পর্যন্ত তারা পিএইচডি করছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তো আছেই, বিশ্ববিদ্যালয়গুলিতে। ফলে তোমারও যদি এই স্বপ্ন হয়, তাহলে তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, আমাদের গাইডেন্সে আমরা তোমাকে সবটা শেখাবো, সবটা বলবো, কিভাবে পড়তে হবে সব দিয়ে দেবো, মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালস, সমস্ত কিছু। কিন্তু তোমাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। নেট কিন্তু সহজ জিনিস নয়, যতটা গৌরবে ততটা কিন্তু পরিশ্রমের পরীক্ষাটি পাশ করা। তাই যদি সিরিয়াসলি তুমি পড়তে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করো অথবা সরাসরি অ্যাপে গিয়ে নিজের নাম এনরোল করে নাও। প্লে স্টোর থেকে বৈঠকি অ্যাপ ডাউনলোড করে নেবে, সেখানে গিয়ে তোমার সাবজেক্ট চুজ করবে, গিয়ে তুমি ওখানে অ্যাডমিশন নিতে পারবে। অথবা তুমি গুগলে যাবে, গুগল থেকে বৈঠকি ইনস্টিটিউশন ওয়েবসাইট যেটা, সেখানে তুমি সার্চ করবে, সেখান থেকেও এনরোল হয়ে যেতে পারবে। কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, সময় নষ্ট মানে নিজেকে আসলে পিছিয়ে নিয়ে যাওয়া নিজের স্বপ্নের থেকে। ভালো থাকবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।